আসসালামু আলাইকুম। আজ ২১ জুলাই ২০২৫ সোমবার। আজকের প্রধান প্রধান খবর নিয়ে উপস্থিত হয়েছি আমি আনোয়ার বাবু। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিচার শেষ হতে পারে ডিসেম্বরে। এই খবরের ভেতরে আমরা দেখতে পাচ্ছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে হত্যাকাণ্ডের ঘটনায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ আওয়ামী লীগের শীর্ষ কয়েকজন নেতার বিরুদ্ধে করা মানবতা বিরোধী অপরাধের মামলার বিচার কাজ শেষে রায় ঘোষণা হতে পারে চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই। একই সময়ে আরও কয়েকটি মামলার বিচার কাজ শেষ হতে পারে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সূত্রে এসব কথা জানা গেছে। বৈষম্য বিরোধী আন্দোলনের সময় সারা দেশে চালানো হত্যাকাণ্ডের ঘটনায় করা মানবতা বিরোধী অপরাধের মামলায় ওবায়দুল কাদের ও অন্যান্য সাবেক মন্ত্রী এমপি সহ ৪৫ আসামির বিরুদ্ধে প্রতিবেদন দিতে ১৫ই অক্টোবর পর্যন্ত সময় দেওয়া হয়েছে। গতকাল রোববার বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তজা মজুমদারের নেতৃত্বাধীন ২ সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এই আদেশ দেন। এর আগে আসামিদের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দিতে সময়ের আবেদন করেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। রাজধানীর পূর্বাঞ্চলে রাজুকের প্লট বরাদ্দের দুর্নীতির অভিযোগে শেখ হাসিনার বিরুদ্ধে করা ৬টি মামলা বিচারের জন্য প্রস্তুত হয়েছে। গতকাল রবিবার ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মোহাম্মদ জাকির হোসেন মামলাগুলো বিচারের জন্য প্রস্তুত হওয়ায় অন্য আদালতে স্থানান্তরের নির্দেশ দিয়েছেন। গোপালগঞ্জের খবরে দেখা যাচ্ছে, গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টি এনসিপির সমাবেশ ঘিরে হামলা, সংঘর্ষ ও প্রাণহানির ঘটনার পর জারি করা কারফিউ ও ১৪৪ ধারা প্রত্যাহার করা হয়েছে। এছাড়া অপরাধীদের গ্রেপ্তারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান চলমান থাকবে বলে জানিয়েছে জেলা প্রশাসন। তবে গোপালগঞ্জের কোটালীপাড়ায় নাশকতা মামলায় নিরীহ মানুষকে হয়রানি ও গণগ্রেপ্তারের অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছে উপজেলা বিএনপি। সংবাদ সম্মেলনে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল বাশার হাওলাদার বলেন, এই মামলায় কোটালীপাড়ার সাধারণ মানুষ আতঙ্কিত। সাধারণ মানুষও ঘরে ঘুমাতে পারে না। কোটালীপাড়ার মানুষ এটাকে গণগ্রেপ্তার হিসেবে আখ্যায়িত করেছে। তিনি আরও বলেন, এই মামলার সঙ্গে কোটালীপাড়া উপজেলা বিএনপি বা এর সহযোগী সংগঠনের কেউ জড়িত নন। কোটালীপাড়া পৌর বিএনপির সাধারণ সম্পাদক অলিউর রহমান হাওলাদার বলেন, এই মামলায় অনেক সাধারণ আমজনতাকে আসামি করা হয়েছে, যারা কোনো রাজনীতির সঙ্গে জড়িত নন। অন্যদিকে অনেক পথচারী ও শ্রমজীবী মানুষকে ইতোমধ্যেই এই মামলায় গ্রেপ্তার করা হয়েছে। এদিকে গোপালগঞ্জে সম্প্রতি ঘটে যাওয়া সংঘর্ষের ঘটনায় সদর থানায় 4টি হত্যা মামলা হয়েছে। এর আগে সন্ত্রাস দমন আইনে সদর থানায় 2টি এবং কোটালীপাড়ায় বিশেষ ক্ষমতা আইনে 1টি এবং কাশিয়ানী থানায় সন্ত্রাস দমন আইনে মামলা হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত মোট 8 মামলায় আসামি হয়েছে 8,404 জন। গতকাল সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন, পরিস্থিতিগত কারণে গোপালগঞ্জে সেনাবাহিনী গুলি ছুড়েছে। তিনি আরও বলেন, সেখানে গণগ্রেপ্তার করা হচ্ছে না। লন্ডন বৈঠকের প্রতিশ্রুত সময়ে অন্তর্বর্তী সরকার জাতীয় নির্বাচন অনুষ্ঠানের ব্যবস্থা করবে বলে প্রত্যাশার কথা জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গতকাল তিনি বলেন, আশা করি অন্তর্বর্তী সরকারের প্রতিশ্রুত ফেব্রুয়ারির মাঝামাঝি নির্বাচন হবে। সেই নির্বাচনের মধ্য দিয়ে আমরা জনগণের একটা সরকার তৈরি করতে পারব। বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে দুর্ধর্ষ ডাকাতির শিকার হয়েছে বরগুনা সদর উপজেলার ঢলুয়া ইউনিয়নের 2টি ট্রলার। মুখোশধারী 25 থেকে 30 জনের হামলায় 8 জেলে আহত হয়েছেন, তাদের মধ্যে একজন গুলিবিদ্ধ। গত শুক্রবারে দিবাগত রাতে বঙ্গোপসাগরের সোনারচর সংলগ্ন বাইজবার বয়া এলাকায় এই ঘটনা ঘটে। বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটে 65 জন চিকিৎসকের বিতর্কিত নিয়োগ অবশেষে বাতিল করা হয়েছে। বিষয়টি গতকাল রবিবার বিকেলে নিশ্চিত করেছেন পরিচালক অধ্যাপক ডাক্তার মাহবুবুল আলম। জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, আমরা মুজিববাদী সংবিধান বাতিল করে সবাই মিলে বসে একটি সংবিধান তৈরি করব। এখানে সবার কথা থাকবে। এবার শোক সংবাদ। বিশিষ্ট ভাস্কর ও চিত্রশিল্পী হামিদুজ্জামান খান মারা গেছেন। গতকাল রবিবার সকালে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৯
বছর। হামিদুজ্জামান খান ডেঙ্গু ও নিউমোনিয়ায় আক্রান্ত হয়েছিলেন। কার্যক্রম নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগের 4 সহযোগী সংগঠনে ডাকা গতকাল হরতাল পালিত হয়নি দেশের কোথাও। তবে ঢাকা ও চট্টগ্রামে 2টি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আর কক্সবাজারের চকরিয়া উপজেলায় মহাসড়কের 2টি পয়েন্টে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেছেন যুবলীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের নেতা কর্মীরা। জাতীয় নাগরিক পার্টি এনসিপি মার্চ টু গোপালগঞ্জ ও সমাবেশ ঘিরে বুধবার গোপালগঞ্জে সহিংসতার ঘটনার পর যুবলীগ, স্বেচ্ছাসেবক জাতীয় শ্রমিক লীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ শনিবার এক যৌথ বিবৃতিতে হরতাল কর্মসূচি দেয়। বিবৃতিতে অন্তর্বর্তী সরকারের পদত্যাগ দাবি করা হয়। তবে গতকাল রাজধানী ঢাকার কোথাও হরতাল পালিত হয়নি। রাজধানীর পল্লবী, বারিধারা ও কেরানীগঞ্জে গত শনিবার রাতে দুর্বৃত্তরা পৃথক 3টি বাসে আগুন দিয়েছে। আজিমপুর ও শ্যামপুরেও বাসে অগ্নিসংযোগের চেষ্টা চালানো হয়েছে। সড়ক সংস্কার না করায় রংপুর সিটি কর্পোরেশনকে মৃত ঘোষণা করে প্রতীকী গায়েবানা জানাজা করেছে স্থানীয়রা। গতকাল রংপুর মহানগরের জাহাজ কোম্পানি মোড় থেকে 7 রাস্তা সড়কের 7 মাথা এলাকায় এই গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়। দিনে সড়ক দুর্ঘটনা, রাতে ডাকাতের ভয়, এমন একটি সড়ক হয়ে দাঁড়িয়েছে মাওনা কালিয়াকৈরের সড়কটি। এই খবরের ভেতরে দেখা যাচ্ছে গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা কালিয়াকৈর আঞ্চলিক সড়কের 2 পাশে বিস্তৃত ঘন শাল বন। সড়কটিতে রয়েছে অসংখ্য বাঁক। এসব বাঁক অতিক্রম করতে গিয়ে প্রায় দিনই দুর্ঘটনার শিকার হচ্ছেন যানবাহনের চালক ও যাত্রীরা। দিনের বেলায় যানবাহন চলাচল বেশি থাকায় এ সময় দুর্ঘটনাও বেশি ঘটছে। আর রাত নামলেই শালবন বিস্তৃত সড়কটিতে ঘটছে ডাকাতির ঘটনা। গাজীপুরের কাপাসিয়ায় ছুরিকাঘাতে মোহাম্মদ আরিফুল ইসলাম নামের 36 বছর বয়সী এক যুবক স্কুল দপ্তরি খুন হয়েছেন। 2 বছর আগে ভাড়া না দেওয়া নিয়ে কথা কাটাকাটির জেরে এক অটোরিকশার চালক তাকে হত্যা করেন বলে অভিযোগ উঠেছে। প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় বাংলাদেশ সেনাবাহিনী দায়িত্ব পালনের পাশাপাশি অভ্যন্তরীণ শান্তি শৃঙ্খলা, স্থিতিশীলতা ও দুর্যোগ মোকাবেলায় বেসামরিক প্রশাসনকে সহায়তার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। গতকাল রবিবার সেনা সদর দপ্তরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সেনা সদর নির্বাচনী পর্ষদ 2025-এর আনুষ্ঠানিক উদ্বোধনকালে দেওয়া বক্তব্যে তিনি একথা বলেন। গতকাল রবিবার রাত 7:45টার দিকে রাজধানীর পল্টন মোড়ে 2টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে এই ঘটনায় কেউ হতাহত হয়নি বলে জানিয়েছে পুলিশ। গাজীপুর মহানগরীর কণাবাড়িতে এক কারখানা কর্মকর্তাকে খুন করেছে দুর্বৃত্তরা। গতকাল রবিবার বিকেলে পুলিশ রক্তাক্ত লাশ তালাবদ্ধ ঘর থেকে উদ্ধার করে। মহানগরীর কোনাবাড়ি থানাধীন আমবাগ মধ্যপাড়ার আতাউর মার্কেট এলাকার 5তলা ভবনের একটি ফ্ল্যাটে এ ঘটনা ঘটে। নতুন করে ডাকসু নির্বাচনে তফসিল ঘোষণার তারিখ এবং ভোট গ্রহণের সম্ভাব্য সময় জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ঘোষিত সময়সূচি অনুযায়ী আগামী 29 জুলাই ডাকসু নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে এবং সেপ্টেম্বরের 2য় সপ্তাহে অনুষ্ঠিত হবে ভোট গ্রহণ। এর আগেও এমন ঘোষণা দেওয়ার পর তা বাস্তবায়ন না হওয়ায় প্রশাসনের এই সিদ্ধান্তে আস্থা পাচ্ছেন না শিক্ষার্থীরা। বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায় বলেছেন, কিয়ামত পর্যন্ত জামায়াতে ইসলামী বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় আসতে পারবে না। 71-এর রাজাকাররা দেশ চালাবে, এটা অসম্ভব। জামায়াতের যেসব দফা টফা দিয়েছে এগুলোর সবই হলো নির্বাচন ভণ্ডুল করার জন্য। এবার আওয়ামী লীগ নেই, সেই কারণে বিএনপি ক্ষমতায় আসবে। এটা জামায়াত সহ্য করতে পারছে না। আমি নিশ্চিত কিয়ামত পর্যন্ত বাংলাদেশের জামায়াতে রাষ্ট্রীয় ক্ষমতায় আসার কোনো সম্ভাবনা নেই। গয়েশ্বরচন্দ্র বলেন, জামায়াত পাকিস্তান বিরোধীও কাজ করেছে, তারা পাকিস্তানেও কোনো আসন পায়নি। জামায়াত ভারতেও আছে, তারা জনগণের ভাষা বুঝতে চায় না, তাদের মতলব ফাঁসিয়ে দিতে চায়। যারা 71কে স্মরণ করতে চায় না, যারা বলে ভারত পাকিস্তান যুদ্ধ হয়েছে, তাদের কথা শোনার সময় বাংলাদেশের মানুষের নেই। জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতা নাসির উদ্দিন পাটোয়ারির কক্সবাজারের পথসভায় বিএনপির নেতা সালাউদ্দিন আহমেদকে নিয়ে কটূক্তিমূলক বক্তব্যের প্রতিবাদে দেশের বিভিন্ন স্থানে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করেছেন। বান্দরবান, চট্টগ্রামের চন্দন, নাইশ এবং ফেনীতে এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়।
সোমবার ফেনীতে এনসিপির পথসভা হওয়ার কথা থাকলেও দলের মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন ক্ষমা না চাইলে ফেনীতে ঢুকতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন সোনাগাজী উপজেলা ছাত্র দলের সাবেক সদস্য সচিব সোহাগ নূর। সাতক্ষীরার তালা উপজেলায় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে এক মাদ্রাসা শিক্ষককে হত্যার অভিযোগ পাওয়া গেছে। রবিবার উপজেলার খেসরা ইউনিয়নের শাহপুর গ্রামে হামলা করে শরীফুল গাজী নামক ৩৮ বছর বয়সী ওই মাদ্রাসা শিক্ষককে হত্যার পর গণপিটুনিতে হামলাকারীও নিহত হয়েছে। হামলাকারী ছিল রাজু গাজী, যার বয়স ছিল ৩৬ বছর। এলাকাবাসী জানিয়েছে সে মানসিক ভারসাম্যহীন ছিল। নেত্রকোনার দুর্গাপুরে শোবার ঘরের আড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায় স্বামী স্ত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার সকালে উপজেলার কুল্লাগড়া ইউনিয়নের কোরালিয়া এলাকা থেকে লাশ দুটি উদ্ধার করা হয়। মারা যাওয়া দম্পতি হলেন সোহাগ মিয়া ও ঝুমা আক্তার। এলাকা থেকে জানা যাচ্ছে যে স্বামী স্ত্রীর মধ্যে দাম্পত্য কলহ চলছিল বেশ কয়েকদিন ধরে এবং এই দাম্পত্য কলহেই তারা আত্মহত্যা করেছেন। এবার আন্তর্জাতিক খবরে দেখা যাচ্ছে ইসরায়েলি হামলায় গাজায় হত্যা থামছে না। গতকাল আরও ১১৬ জনের প্রাণ গেছে। এর মধ্যে খাবারের লাইনে দাঁড়ানো ৯২ জন রয়েছে। এরা খাবারের আশায় লাইনে দাঁড়ালে ইসরায়েলি বাহিনী তাদের গুলি চালিয়ে হত্যা করে বলে অভিযোগ রয়েছে। এছাড়া খাবারের অভাবে অনাহারে ৩৫ দিনের এক শিশুসহ ২ জনের মৃত্যু হয়েছে। ব্যাংকিং সেক্টরের খবরে দেখা যাচ্ছে ইউরো মানি অ্যাওয়ার্ডস ফর এক্সিলেন্স ২০২৫-এ বাংলাদেশের সেরা ইএসজি ব্যাংক হিসেবে স্বীকৃতি পেয়েছে প্রাইম ব্যাংক পিএলসি। টানা তৃতীয়বারের মতো ব্যাংকটি এ মর্যাদাপূর্ণ আন্তর্জাতিক স্বীকৃতি অর্জন করল। এবার হঠাৎ বৃষ্টি সিনেমাটি নিয়ে বিনোদনের খবর। সাধারণত যে কোনো সিনেমা আগে মুক্তি পায় হলে, তারপর সেটা টিভিতে দেখানো হয়। তবে এ নিয়ম ভেঙে হঠাৎ বৃষ্টি সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তির আগেই দেখানো হয়েছিল টিভিতে। প্রযোজক হাবিবুর রহমান খান ভেবেছিলেন ঈদের ছুটিতে সিনেমাটি টেলিভিশনে আগে প্রচার হলে নারীদের মধ্যে আগ্রহ তৈরি হবে, দর্শক দ্বিতীয়বার দেখার আশায় হলে আসবেন। সত্যিই তাই হয়েছিল। এই ছিল আজকের প্রধান খবর। আপনার কোনো মূল্যবান মতামত থাকলে কমেন্ট বক্সে জানাতে পারেন, আর আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেও থাকতে পারেন।